আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, আরজিকর কাণ্ডের প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন চেয়ে মুখ্যমন্ত্রী আরও একবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। পাল্টা চিঠিতে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, মহিলাদের বিরুদ্ধে হিংসা ও অপরাধের মোকাবিলায় কেন্দ্রের আইন ও ব্যবস্থা রাজ্য সরকার সঠিকভাবে পালন করলে অপরাধীদের দ্রুত ন্যায় বিচার দেওয়া সম্ভব। আরজিকরের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তাদের অবস্থানে অনড় থাকলেও আজ থেকে তারা সাধারণ রোগীদের জন্য 4 ঘন্টার টেলিমেডিসিন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। কলকাতা হাইকোর্ট ছাত্র সমাজের নবান্ন অভিযানের অন্যতম আহ্বায়ক সায়ন লাহিড়িকে আজকের মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। আরজিকরের ঘটনার মধ্যেই জলপাইগুড়ির ফাঁসি দেওয়া ব্লকে 17 বছরের এক নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হরিয়ানায় কাজ করতে যাওয়া এরাজ্যের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এবার থেকে শিশু শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সহায়করাও ইপিএফ এর সুবিধে পাবেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্ষণের বিরুদ্ধে কড়া আইন চেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। দুপাতার সেই চিঠিটি গতকাল সমাজ মাধ্যমে তিনি পোস্ট করেন। এর আগে গত 22শে আগস্ট ধর্ষণ বিরোধী কঠোর আইন বলবৎ করার বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রথম চিঠি লেখেন মমতা। নারী ও শিশু বিকাশ মন্ত্রকের সেই চিঠির জবাব আসলেও সুস্পষ্ট কোনো উত্তর মেলেনি এবং প্রধানমন্ত্রীও তার কোনো উত্তর দেননি বলে দ্বিতীয় চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। আগের চিঠিতে ফাস্ট ট্র্যাক আদালতে 15 দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার প্রক্রিয়া শেষ করে শাস্তি নিশ্চিত করার পক্ষে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যৌন নির্যাতনের বিচার পরিকাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কেও প্রধানমন্ত্রীকে জানানো হয়েছিল। জবাবে কেন্দ্রের পক্ষ থেকে যে চিঠি এসেছে তাতে এ প্রসঙ্গের কোনো উল্লেখ নেই বলে দ্বিতীয় চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় চিঠির উত্তরে নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আরও একটি চিঠি দিয়ে জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতায় ইতিমধ্যেই ধর্ষণ ও খুনের মতো জঘন্য অপরাধের মোকাবিলায় দৃষ্টান্তমূলক শাস্তির সংস্থান রয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতেও ধর্ষণের ক্ষেত্রে ফরেন্সিক পরীক্ষা সহ তদন্ত প্রক্রিয়ার চার্জশিটের দাখিলের 2 মাসের মধ্যে সম্পূর্ণ করার সংস্থান রাখা হয়েছে। মহিলাদের বিরুদ্ধে হিংসা অপরাধের মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের যে সমস্ত আইন ও ব্যবস্থা রয়েছে রাজ্য সরকার যদি তা অক্ষরে অক্ষরে পালন করে তাহলে অপরাধীদের দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করা সম্ভব বলে অন্নপূর্ণা দেবী তার চিঠিতে উল্লেখ করেছেন। এদিকে আরজিকরের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা তাদের অবস্থানে অনড় থাকলেও আজ থেকে তারা সাধারণ রোগীদের জন্য টেলিমেডিসিন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল গভীর রাতে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তারের পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত 4 ঘন্টার জন্য এই পরিষেবা পাওয়া যাবে। এজন্য রোগীদের কয়েকটি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এই নম্বরগুলি হল 8777565251, 8777569399, 8777579517 এবং 6290326079। উল্লেখ্য, আন্দোলনকারীরা তরুণী পিজিটি চিকিৎসকের নির্যাতন ও খুনের ঘটনার বিচারের পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড এবং কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগও দাবি করে। সব দাবি দাবা না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে স্পষ্ট জানানো হয়েছে। আন্দোলনকে আরও বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়ার লক্ষ্যে আরজিকরের প্রাক্তনীরা একটি স্থায়ী ধর্ণামঞ্চ তৈরিরও প্রস্তুতি নিচ্ছেন। দাবি দাবার নিষ্পত্তি না হলে বুধবার 4 সেপ্টেম্বর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করা হবে বলে জানা গেছে। ওই দিনই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সুবিচারের দাবিতে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে রাত 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা বাড়ির সব আলো নিভিয়ে রাখারও প্রস্তাব দিয়েছে। অন্যদিকে আরজিকরের ঘটনার প্রতিবাদে ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আজ বিকেল 4টে নাগাদ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত এক মিছিলের ডাক দিয়েছে। চিকিৎসকদের আরও একটি সংগঠন IADVLও আজ আরেকটি প্রতিবাদ মিছিলে সামিল হবে। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত শিক্ষক সমাজের পক্ষ থেকে বেলা 2টোয় শিয়ালদা মেট্রো স্টেশনের গেট থেকে প্রতিবাদ মিছিল বের করা হবে। এরপর অবস্থান বিক্ষোভ করা হবে শ্যামবাজার মেট্রোর সামনে। উত্তর কলকাতার সমস্ত বিদ্যালয়ের প্রাক্তনীরাও বিকেল 4টে নাগাদ কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। বেথুন স্কুলের প্রাক্তনীরাও স্কুলের সামনে থেকে শ্যামবাজার 5 মাথার মোড় পর্যন্ত প্রতিবাদে সামিল হবেন। মধ্য কলকাতার বিভিন্ন স্কুলের পক্ষ থেকেও প্রতিবাদ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।
এদিকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আরজিকরের ঘটনাকে ধিক্কার জানিয়ে গতকাল বিভিন্ন কলেজে প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ অবস্থান পালন করা হয়। বিভিন্ন জেলা থেকেও এসেছে বিক্ষোভ অবস্থানের খবর। কলকাতা হাইকোর্ট আরজিকরে চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদে বুদ্ধিজীবীদের একটি মিছিলের অনুমতি দিয়েছে। কলকাতা পুলিশ তাদের অনুমতি না দেওয়ায় তারা আদালতের দ্বারস্থ হন। বিচারপতি অমৃতা সিনহা গতকাল মামলার শুনানিতে বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত রবীন্দ্র সদন থেকে হাজরা মিছিল করার অনুমতি দেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে যে বিক্ষোভ শুরু হয়েছে সময় মতো তা নিয়ন্ত্রণ না করলে আটকানো যাবে কিনা রাজ্যের আইনজীবীকে বিচারপতি সেই প্রশ্ন তোলেন। রাজ্যের তরফে তখন জানানো হয়, অফিসের ব্যস্ত সময় ছাড়া অন্য সময় মিছিল করলে তাদের কোনো আপত্তি নেই। এরপরে বিচারপতি সিনহা কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অব বেঙ্গল নামে ওই সংগঠনকে 3রা সেপ্টেম্বর মিছিলের অনুমতি দেওয়ার পাশাপাশি সুষ্ঠুভাবে মিছিল পরিচালনার নির্দেশ দেন পুলিশকে। কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের অন্যতম আহ্বায়ক শায়ন লাহিড়ীকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। আজ দুপুর 2টোর মধ্যে তাকে ছেড়ে দিতে বলা হয়েছে পুলিশকে। আদালতের নির্দেশ ছাড়া তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না বলে হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে। এর আগে শায়ন লাহিড়ীর গ্রেপ্তার নিয়ে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে প্রশ্নের সম্মুখীন হয়। শায়নকে কেন গ্রেপ্তার করা হয়েছে, তাকে কোথাও হামলা করতে দেখা গেছে কিনা বিচারপতি অমৃতা সিনহা সেই প্রশ্ন তোলেন। জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি আরজিকর ইস্যুতে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশি বলপ্রয়োগের অভিযোগের প্রেক্ষিতে কলকাতা নগরপাল বিনীত গোয়েলের কাছে রিপোর্ট তলব করেছে। ওই দিনের অভিযানকে কেন্দ্র করে মহানগরীর বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খলা দেখা দেয় তার প্রেক্ষিতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল সে ব্যাপারে বিস্তারিত জানাতে বলা হয়েছে 2 সপ্তাহের মধ্যে। এদিকে আরজিকরের ঘটনার মধ্যেই জলপাইগুড়ির ফাঁসি দেওয়া ব্লকে 17 বছরের এক নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গয়া গঙ্গা চা বাগান এলাকায় ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। এই ঘটনায় মেয়েটির কাকাকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরিবারের অবশ্য দাবি, পুলিশ প্রকৃত দোষীকে গ্রেপ্তার না করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এমনকি মেয়েটির দেহ তাদের দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ। মালদার হাবিবপুরের বেদপুকুর এলাকায় এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু গতকাল ওই গ্রামে যান। নাবালিকার বাবা মার সঙ্গে দেখা না হলেও বাড়ির বাকি সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। উল্লেখ্য, গত বুধবার রাতে সুবোধ মণ্ডল নামে স্থানীয় হাতুড়ে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কিছু শেখানোর নাম করে ওই নাবালিকাকে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। গতকাল আদালতে নাবালিকার জবানবন্দি রেকর্ড করা হয়। এদিকে হাবিবপুর ধর্ষণ কাণ্ডের নির্যাতিতাকে নিজের বাড়িতে রাখবেন বলে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছেন। তিনি গত সন্ধ্যায় নির্যাতিতার বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। হরিয়ানায় কাজ করতে যাওয়া এরাজ্যের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। সাবির মল্লিক নামে বছর 23-এর ওই যুবক বাসন্তীর বল্লারটপ গ্রামের বাসিন্দা। বছর 3 আগে তিনি কাজের জন্য হরিয়ানায় পাড়ি দেন। গত মঙ্গলবার বাড্ডা এলাকায় তাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তারপর থেকেই সাবিরের খোঁজ মিলছিল না। পরে পার্শ্ববর্তী একটি নিকাশি খালের ধার থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। সাবিরের সঙ্গী শ্যালক সুজা উদ্দিন সর্দার গতকাল তার মৃতদেহ নিয়ে গ্রামে ফিরলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের দাবি, গোমাংস খাওয়ার অভিযোগে তাকে পিটিয়ে মারা হয়েছে। পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি, এমনকি ময়না তদন্তের রিপোর্টও পাওয়া যায়নি। সুজাউদ্দিন জানিয়েছেন, ওই এলাকায় গোমাংস খাওয়া বারণ থাকায় সাবিরও তা খেত না। কিন্তু ওই এলাকায় অসমের কিছু মানুষ গোমাংস খেতেন, তারাই সাবিরকে ফাঁসিয়েছে বলে তার আরও দাবি। স্থানীয় সাংসদ প্রতিমা মণ্ডলকে বিষয়টি জানানো হয়েছে। বাসন্তী গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি এ ব্যাপারে হরিয়ানা সরকারের কাছ থেকে রিপোর্ট তলবের দাবি জানিয়েছেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ সেলে বিচারাধীন এক বন্দির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কালীপদ দাস নামে ওই বন্দির বাড়ি হুগলির হরিপাল থানার ভীমপুরে। হুগলির সংশোধনাগারে থাকাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য 24শে আগস্ট তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের বক্ষ বিভাগে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে সেখানকার চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সেই মতো হাসপাতালের পুলিশ সেলে রেখে তার চিকিৎসা শুরু হয়। সেখানে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। এই ঘটনার বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে বর্ধমান থানা। এবার থেকে শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সহায়ক সহায়িকারা ইপিএফ বা কর্মচারী ভবিষ্যনিধির সুবিধা পাবেন। স্কুল শিক্ষা দপ্তর থেকে গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। 2024-এর 1 এপ্রিল থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। উল্লেখ্য, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে এই পেশার সঙ্গে যুক্ত প্রায় 35,000 মানুষ উপকৃত হবেন।
এবার থেকে রাজ্য সরকারকে সরাসরি ধান বিক্রির জন্য নাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে। কৃষকরা এই রেজিস্ট্রেশন ছাড়া সরকারকে ধান বিক্রি করতে পারবেন না বলে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে। দপ্তরের পোর্টাল থেকে অনলাইনে এই নাম নথিভুক্তি করতে হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ 133তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। খেলা শুরু বিকেল 5:30টায়। ম্যাচকে ঘিরে সবুজ মেরুন সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।